আপনার কি প্রতিদিন পায়খানা করতে অসুবিধে হচ্ছে? অনেকক্ষণ বসে থাকছেন বা জোর দিতে হচ্ছে, অনেক প্রেশার দিতে হচ্ছে, মনে হচ্ছে পেট পুরো পরিষ্কার হলো না। অনেকেই এটাকে ছোট সমস্যা মনে করেন, কিন্তু দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থেকে হতে পারে পাইলস, ফিশার, ফিস্চুলা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে গুরুতর অন্ত্রের রোগেরও লক্ষণ লুকিয়ে থাকতে পারে। আজ জানবেন কোষ্ঠকাঠিন্য কেন হয়, কখন এটি বিপদের সংকেত দেয়, কি খাবেন, কি এড়িয়ে যাবেন, কিভাবে ওষুধ ছাড়াই অনেক ক্ষেত্রে সমস্যাকে নিয়ন্ত্রণ করা যায়। নমস্কার, আমি ডক্টর কিশোর কুমার রয়। আমি একজন সিনিয়র সার্জিক্যাল অঙ্কোলজিস্ট মানে ক্যান্সার সার্জন এবং ফাউন্ডার ক্যান্সার ক্লিনিক কলকাতার। আমি ডক্টর পর্ণা দত্ত মন্ত্রণী, ফুল টাইম ফিজিশিয়ান, ক্যান্সার ক্লিনিক কলকাতা। আপনারা দেখছেন স্বাস্থ্য সম্পদ ডক্টর কিশোর কুমার রায় চ্যানেলটিকে। চলুন বিস্তারিতভাবে আমরা আলোচনা করি আজকে। সবার প্রথমেই আমরা জেনে নেব যে কোষ্ঠকাঠিন্য ব্যাপারটা আসলে কি। প্রতিদিন পায়খানা ঠিকঠাক না হওয়াটাই কিন্তু কোষ্ঠকাঠিন্য নয়। সপ্তাহে 3 বারের কম পায়খানা হওয়া, শক্ত মল, অতিরিক্ত চাপ দিতে হওয়া বা অসম্পূর্ণ খালি হওয়ার যে অনুভূতি, এসবই কিন্তু কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। স্বাভাবিক মলত্যাগের অভ্যেস ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এরপরেই আমরা জেনে নেব কেন কোষ্ঠকাঠিন্য হয়, মানে এর কারণগুলো কি কি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি নিজেরা অনেক সময় কাজের ব্যস্ততার বশে বা অনেকে অভ্যেসের বশে কিন্তু আমরা জল অনেক কম খাই। দ্বিতীয় নম্বর কারণ হলো কম ফাইবারযুক্ত খাবার খাওয়া, মানে শাকসবজি কম খাওয়া। আজকাল তো আমরা ভুলেই গেছি প্রায় শাকসবজি খাওয়া। শহরে তো শাকসবজির প্রচলনটা অনেকটাই কমে গেছে। ব্যস্ততার বশে শাকসবজি করতেও অনেক সময় লাগে, সেই জন্য শাকসবজি একটা হাই ফাইবার ডায়েটের মধ্যে পড়ে। দীর্ঘক্ষণ বসে থাকা, এই দীর্ঘক্ষণ বসে থাকাটা এমন একটি কাজ যেটি মনে করুন অনেকেই আমরা দৈনন্দিন আমাদের যে জীবনের কাজ থাকে তাতে আমাদেরকে অনেকক্ষণ থেকে বসে থেকে কাজ করতে হয়। যেমন ধরুন ড্রাইভার, মুদিখানার দোকানদার, এরা কিন্তু এদের কাজই হচ্ছে দীর্ঘক্ষণ বসে থাকা। অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য পরিমাণটা বেড়ে যায়। এরপরে আসছে ব্যায়ামের অভাব। আমরা আগে কি করতাম, চলাফেরা করতাম, বাজারে হয়তো যেতাম, হেঁটে হেঁটে যেতাম। এখন সবই হয়ে গেছে প্রায় যান্ত্রিকভাবে যাওয়া, বাইক নিলাম বেরিয়ে গেলাম বা কার নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে। সেই জন্য আমাদের মুভমেন্টটা কম হচ্ছে, ব্যায়াম কম হচ্ছে এবং কোষ্ঠকাঠিন্য পরিমাণ কিন্তু আজকাল অনেক বেশি বেড়ে যাচ্ছে। এরপরে আসছে পায়খানার বেগকে চেপে রাখা। আপনি যদি পায়খানার বেগকে চেপে রাখেন এবং এটি যদি আপনার হ্যাবিটে পরিণত হয় তাহলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে। এই কারণগুলো ছাড়াও আরও কিন্তু অন্যান্য কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। যেমন কিছু কিছু রোগের থেকে কোষ্ঠকাঠিন্য হওয়ার চান্স থাকে, যেমন ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা। কিছু কিছু ওষুধও কিন্তু কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথেও কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। মানসিক চাপ যেমন স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো থেকেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায়। এবার আমরা চলে আসছি 3 নম্বর পয়েন্টে। এখানে আমরা জেনে নেব কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো ঠিক কী কী হয়। সবার প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে শক্ত মল। এক্ষেত্রে কিন্তু পায়খানা একদম শক্ত হয়ে যায়, অনেকটা পাথরের ডেলার মতন। এছাড়া পায়খানা করার সময় অতিরিক্ত চাপ দিতে হয়, পেট ফাঁপা ফাঁপা লাগে, পায়খানা হয়ে যাওয়ার পরেও পেট ভারী লাগে আর অসম্পূর্ণ খালি হওয়ার অনুভূতি হয়। পায়খানা হয়ে যাবে তবু মনে হয় যেন ঠিক পরিষ্কার হয়নি। এছাড়া গ্যাসের সমস্যা হবে। এগুলো ছাড়াও কিন্তু আরও কিছু কিছু সমস্যা থাকে, যেমন ঠিকঠাক পায়খানা না হওয়ার জন্য বমি বমি ভাব থাকে, খিদে হয় না, এছাড়া মেজাজ খিটখিটে হয়। চলুন এবার আমরা 4 নম্বর পয়েন্টে আলোচনা করব কোষ্ঠকাঠিন্যকে অবহেলা করলে কি হতে পারে। 1 নম্বর হলো পাইলস, যাকে আমরা বলি অর্শ। অর্শ হলে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোতে পারে। পায়খানার সাথে সাথে রক্ত বেরোয় বা পায়খানা হওয়ার পরে টপ টপ করে কিন্তু টাটকা রক্ত বেরোতে পারে। এটি সাধারণত কোনো ব্যথা থাকে না, কিন্তু দীর্ঘদিন যদি এই সমস্যা চলতে থাকে তাহলে কিন্তু রোগীর রক্তের পরিমাণ শরীরের অনেকটাই কমে যায়। 2 নম্বর হলো ফিশার। ফিশারকে বলা হয় নালিঘা। নালিঘা কেন হয়? যখন শক্ত মলদ্বার দিয়ে বেরোয় তখন ওখানে আঘাত লাগে এবং এই আঘাত লাগার জন্য ওখানে ঘা তৈরি হয়। যখন এটি হঠাৎ করে হয় তখন প্রচণ্ড ব্যথা থাকে এবং প্রচণ্ড ব্যথা দিয়ে শুরু হয়, আর এটাকে বলা হয় তখন অ্যাকিউট ফিশার। আর যখন এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন তাকে বলা হয় ক্রনিক ফিশার। এরপরে আমরা 3 নম্বরে আসি। 3 নম্বর হচ্ছে ফিস্চুলা।
ফিস্টুলা কেন হয়? ফিস্টুলাও অনেক সময় কনস্টিপেশন থেকে হতে পারে। কনস্টিপেশন হওয়ার জন্য আশেপাশের যে আমাদের বিভিন্ন রকম গ্ল্যান্ড আছে সেখানে ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে আশেপাশে লাল হয়ে যায়। প্রথমে ইনফেকশন হয়, লাল হয়ে যায়, তারপর জ্বর আসতে পারে এবং সেখানে পুঁজ জমে যায়। এই করে একটা অ্যাবসেস হয় এবং অ্যাবসেস থেকে কিন্তু ফিস্টুলা হতে পারে। যদি দীর্ঘদিন এই কনস্টিপেশন থাকে, মানে কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে কিন্তু রেকটাল প্রোল্যাপস হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনারা দেখবেন গ্রামেগঞ্জে বাচ্চাদের পায়খানার মলদারটা বেরিয়ে আসে। এটা কিন্তু কিছুই না, বাচ্চাদের আসলে কনস্টিপেশন হয় এবং সেখান থেকে কিন্তু অনেক সময় এই মলদারটা বেরিয়ে আসতে পারে। এটি শুধু বাচ্চাদের হয় না, বড়দেরও হয়। বড়দেরও কিন্তু রেকটাল প্রোল্যাপস ভীষণ কমন। যাদের বিশেষ করে কনস্টিপেশন হয়, যারা খুব বেশি প্রেশার দিয়ে মলত্যাগ করেন, তাদের কিন্তু এটি হয় খুব বেশি পরিমাণে। এবং আরেকটা সব মারাত্মক একটা সমস্যা হলো মল আটকে যাওয়া, যেটাকে বলা হয় ফিকাল ইম্প্যাকশান। এই ফিকাল ইম্প্যাকশান কখন হয়? যদি আপনি খুব কম পরিমাণে জল খান এবং ভীষণ কোষ্ঠকাঠিন্য হচ্ছে এবং কোনো মতেই বেরোচ্ছে না, তখন কিন্তু অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে কিন্তু মেডিসিন দিয়ে বা অনেক সময় এমন হয়েছে সার্জিক্যালি বা আঙুল দিয়ে বের করতে হয়। তাকে বলা হয় ম্যানুয়াল ইভাকুয়েশন। আর লাস্ট হলো জীবনযাত্রার মান খারাপ হয়ে যাওয়া। কেন মান খারাপ হয়ে যাবে? আপনার মনটাই ভালো থাকবে না, কারণ কোষ্ঠকাঠিন্যর সাথে যুক্ত থাকে আমাদের ব্রেনের। একে বলা হয় গাট ব্রেন অ্যাক্সিস। এই গাটের মধ্যে একটি হরমোন রিলিজ হয়, সেই হরমোন কিন্তু আমাদের মনকে কন্ট্রোল করে। তার মানে এইটাকেই বলা হয় গাট ব্রেন অ্যাক্সিস। এবার আমরা চলে আসছি 5 নম্বর পয়েন্টে। এখানে আমরা জেনে নেব কোষ্ঠকাঠিন্য কখন ক্যান্সারের লক্ষণ হতে পারে। 40-45 বছরের পর যদি নতুন করে কোষ্ঠকাঠিন্য শুরু হয়, মলের সঙ্গে রক্ত বেরোচ্ছে, দ্রুত ওজন কমে যাচ্ছে, রক্তশূন্যতা থাকছে, পেন্সিলের মতো সরু মলত্যাগ হচ্ছে, বা যদি আপনার পরিবারে কোলন ক্যান্সারের ইতিহাস থেকে থাকে, তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হলে পরে অবহেলা করবেন না। যত দ্রুত সম্ভব ডক্টরের পরামর্শ নিন, কেননা এটা কিন্তু সামান্য কোষ্ঠকাঠিন্য নাও হতে পারে। মনে রাখবেন, কোষ্ঠকাঠিন্য ক্যান্সারের লক্ষণ হতে পারে, তবে সব কোষ্ঠকাঠিন্যই কিন্তু ক্যান্সার নয়, কিন্তু অবশ্যই কিছু ক্ষেত্রে এটি গুরুতর রোগের সতর্ক সংকেত হতে পারে। 6 নম্বর এবার আমরা আলোচনা করব কি কি পরীক্ষা করা দরকার কোষ্ঠকাঠিন্য হলে। 1 নম্বরে থাকবে সবার আগে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া, কারণ ডাক্তার আপনাকে দেখবেন, প্রয়োজনে পায়খানার রাস্তাটিও আঙুল দিয়ে পরীক্ষা করা হয়, তাকে বলা হয় ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এরপরে আসছে রক্তের পরীক্ষা। রক্তের পরীক্ষা কেন প্রয়োজন? রক্তের পরীক্ষা করে দেখা হয় যদি আপনার অনেক দুর্বলতা ভাব থাকে, রক্তের যদি ক্লিনিক্যালি দেখা হয় যে আপনার রক্তের পরিমাণ কম আছে, তখন অবশ্যই রক্তের পরিমাণটা দেখা হয়, যেটাকে বলা হয় হিমোগ্লোবিন টেস্ট। এই হিমোগ্লোবিন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পাইলসের পেশেন্টদের হিমোগ্লোবিনের পরিমাণ খুব কম থাকে এবং তাদের সাথে কনস্টিপেশন এই রোগটাও কিন্তু একদম লেগে থাকে। 3 নম্বরে আসি থাইরয়েডের রক্তের পরীক্ষা। থাইরয়েড পরীক্ষাটাও অনেক সময় দরকার পড়ে, তার কারণ কনস্টিপেশনের একটা বড় কারণ কিন্তু হাইপোথাইরয়েডিজম, যেখানে থাইরয়েড গ্রন্থিটি ভালোভাবে কাজ করছে না। এরপরে আমরা আসি কোলোনোস্কোপি। সবাই কিন্তু এই কোলোনোস্কোপি টেস্টটির নাম শুনলেই ভয় পেয়ে যান, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু কোলোনোস্কোপি দরকার পড়ে না। কোলোনোস্কোপি দরকার পড়ে শুধু কিছু কিছু নির্বাচিত পেশেন্টের জন্য। এইবার আমরা আসব অন্যান্য কী কী পরীক্ষা করার প্রয়োজন পড়তে পারে। অন্যান্য কিছু কিছু পরীক্ষা, যেমন ধরুন সিটি স্ক্যান হলো, পেট সিটি স্ক্যান হলো, বায়োপসি হলো, এগুলো কিন্তু রোগীর অবস্থা অনুযায়ী দরকার পড়ে। এবারে আমরা চলে আসছি 7 নম্বর পয়েন্টে। এখানে আমরা জেনে নেব কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা কী কী হতে পারে। শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তন করেই কিন্তু কোষ্ঠকাঠিন্যকে অনেকাংশে প্রিভেন্ট করা সম্ভব হয়। যেমন যদি প্রতিদিন আমরা 2-3 লিটার জল খেতে পারি এবং সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমরা কুসুম গরম জল খেতে পারি, তাহলে কিন্তু খুব উপকার হয়। প্রতিদিন 25 থেকে 35 গ্রাম ফাইবার যেন আমাদের খাবারের মধ্যে থাকে, সেটা নজর রাখতে হবে। খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফল, শাক সবজি থাকা খুব জরুরি এবং ভাজাভুজি জাতীয় খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। এছাড়া প্রতিদিন নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা। যখন আমরা অনেকক্ষণ ধরে বসে কাজ করছি, তখন আমাদের একটা অভ্যেস করতে হবে, সেটা হচ্ছে প্রতি 45 মিনিট বা 1 ঘন্টা পর পর উঠে যদি আমরা 4-5 মিনিটও হাঁটাহাঁটি করতে পারি, তাহলে কিন্তু অনেকটা উপকার হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিদিন নির্দিষ্ট সময় টয়লেটে যাওয়ার অভ্যেস। এতে কি হয়, আমাদের ব্রেনে একটা সাইকেল তৈরি হয়। এরপরে চলে আসবো আমরা ওষুধের ব্যাপারে। নিজে থেকে দীর্ঘদিন ধরে কিন্তু কোনো ওষুধ খাওয়া ঠিক নয়। যদি প্রয়োজন হয় তাহলে চিকিৎসকের পরামর্শে ল্যাক্সেটিভ জাতীয় ওষুধগুলো খাওয়া যেতে পারে, তবে একদমই নিজে নিজে নয়।
এইবারে আমরা চলে এসেছি 8 নম্বর পর্বে। 8 নম্বর পর্বে আমরা জানবো আপনি কি খাবেন, কোষ্ঠকাঠিন্য হলে কি খাওয়া উচিত। প্রথমেই যেমন অলরেডি আমরা বলেই ফেলেছি যে শাক সবজির পরিমাণটা অনেক অনেক বেশি করে বাড়াতে হবে। শাক সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তার সাথে প্রচুর জল থাকে। এই দুটিই কিন্তু আমাদের কনস্টিপেশন থেকে প্রিভেন্ট করতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফল, যেমন ধরুন পেয়ারা, আপেল, পেঁপে, এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এই ফলগুলো যদি আপনি খান, আপনি কিন্তু অনেকটাই কনস্টিপেশনকে প্রিভেন্ট করতে পারেন। 3 নাম্বার হচ্ছে ওটস। ওটসের মধ্যে প্রচুর ভালো কোয়ালিটির ফাইবার থাকে। এই ফাইবারগুলো আমাদের গুড ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কিন্তু ইউজ হতে পারে। 4 নাম্বার হচ্ছে ডাল। ডালের মধ্যে যেমন প্রোটিন থাকে, তেমনই কার্বোহাইড্রেট থাকে, তার সাথে সাথে কিন্তু ফাইবারও থাকে। এরপরে আসছে ইসবগুলের ভুসি। তবে ইসবগুলের ভুসি তখনই নেবেন যখন আপনার কিন্তু এই কনস্টিপেশনটা একটা ক্রনিক প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এবং চিকিৎসকের পরামর্শে আপনি নিয়েছেন এবং ডাক্তারবাবু আপনাকে খেতে বলেছে। অনেকেই একটা বড় ভুল করেন, এই ইসবগুলির ভুসি খাওয়ার পর কম পরিমাণে জল পান করেন। ইসবগুলির ভুসি নিয়ে যদি কম পরিমাণে জল পান করেন তাহলে কিন্তু আপনার কনস্টিপেশনের পরিমাণটা বেড়ে যেতে পারে। আর লাস্টে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, পর্যাপ্ত পরিমাণে জল পান করা। হ্যাঁ, 7 থেকে 8 গ্লাস জল তো অবশ্যই প্রতিদিন আপনার পান করা উচিত। আমরা চলে এসেছি ভিডিওর প্রায় শেষ প্রান্তে। 9 নম্বর পয়েন্টে আমরা জেনে নেব কনস্টিপেশন থাকলে কি কি জিনিসকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। সবার প্রথমে যেটা বলবো সেটা হলো জাঙ্ক ফুড এবং অতিরিক্ত প্রসেসড খাবার। অতিরিক্ত পরিমাণে রেড মিটও কিন্তু কোষ্ঠকাঠিন্যের একটা বড় কারণ, তাই এটাকেও অ্যাভয়েড করা উচিত। কম জল খাওয়া এবং সারাদিন শুধুমাত্র বসে থাকা। তাহলে আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? কোষ্ঠকাঠিন্য একটা সাধারণ সমস্যা হলেও এটাকে অবহেলা করা কিন্তু উচিত নয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, নিয়মিত ব্যায়াম এবং সময় মতো চিকিৎসার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। তবে রক্ত পড়া, ওজন কমে যাওয়া বা দীর্ঘদিনের সমস্যা থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। আপনার যদি কোষ্ঠকাঠিন্য নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে লিখুন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদের সমস্ত উত্তর দেওয়ার। আর এই ধরনেরই আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই দেখতে থাকুন স্বাস্থ্যই সম্পদ ডক্টর কিশোর কুমার রয় চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।